হঠাৎ আমার কাছে এগিয়ে এলো ক্লাবের মধ্যে থাকা এক সুটেড বুটেড ভদ্রলোক। ভদ্রলোকের থেকে বেশি অভদ্রলোক বলেই মনে হলো, কারণ যে লোলুপ দৃষ্টিতে নজরে উনি তাকাচ্ছিলেন আমার দিকে, কি আর বলবো। হঠাৎ আমার মনে হলো সে যেন আমার ড্রিঙ্কসে কি একটা মেশালো। ভালো করে লক্ষ্য করলাম আমার পাশে বসে থাকা মেয়েটির ড্রিঙ্কসেও কিছু একটা মেশালো। আমি বলে উঠলাম, হোয়াট আর ইউ ডুইং? এ কি? হোয়ার ইজ জেম? বাউন্সাররা কোথায়? এই কে ম্যানেজারকে ডাকো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। একটা ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, সে বাজে পরিস্থিতির সৃষ্টি হলো। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়ি দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমি চলে এসেছি আরও একবার আপনাদের সঙ্গে নতুন নতুন গল্প নিয়ে। আর আমার সাথে আছে জয়দীপ। শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার। এবার আমাদের 2024 সালকে বিদায় জানানোর পালা। পড়তে চলেছি আমরা 2025 সালে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই 31st নাইট প্রত্যেকের যেন স্পেশালভাবে কাটে। আর সেই জন্য আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি 31st নাইটের মিস শেফালি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শ্রী জয়দীপ মুখার্জির কলমে 31st নাইটের মিস শেফালি। হ্যালো এভরিওয়ান, আমি বিথিকা, পেশায় জার্নালিস্ট। আজ আমি 8 বছর ধরে এই পেশায় আছি। আজ আমি আপনাদের সাথে যা জীবন কাহিনী শোনাতে যাচ্ছি তার নাম আরতি দাস, মিস শেফালি। আজ আমি তার সাথে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আমি একজন ফ্যাশন জার্নালিস্ট। আমার চাকরির প্রথম 4টে বছর কেমন ছিল এবং আগামী 4টে বছর কেমন হলো তা শেয়ার করে নেব আপনাদের সাথে। আমার উচ্ছৃঙ্খল জীবনের সাথে মিস শেফালির জীবনের কী যোগসূত্র ঘটেছিল আজ তা শোনাবো আপনাদের। সালটা 2016। আমি মাস কমিউনিকেশনের একটা কোর্স শেষ করে চাকরি পেলাম একটা রিনাউন্ড নিউজ চ্যানেলে, ফ্যাশন সেগমেন্টে নিউজ কভারের জন্য। বলতে পারেন সেই দিন থেকেই আমার উচ্ছনে যাওয়া শুরু হলো। আমার ইভিনিং স্টার্ট হতো রাত 12টা থেকে এবং রাত শুরু হতো 2টো থেকে। তারপর সারা রাত পার্টি, ড্রিঙ্কস, হই হুল্লোড়, কত কিছু। সেই সময় চাকরি করছি, মাস গেলে হাতে ভালো অঙ্কের মাইনে পাচ্ছি। নাইট ক্লাবগুলোতে ফিল্মের সাকসেস পার্টি কভার করা, ব্র্যান্ড লঞ্চ, মদ খাওয়া, হুক্কা, ভালো স্টার্টার, লাউড মিউজিক, কি যেন একটা নেশা কাজ করতো আমার মধ্যে। যেদিন ফিল্মি পার্টি বা অন্য কোনো কাজ সেইভাবে থাকতো না, সেই দিনও চলে যেতাম নাইট ক্লাবে। মা বাবা কারোর কোনো নিষেধ শুনতাম না এবং তার ফলস্বরূপ ঠিক 2 থেকে 3 বছরের মধ্যে পেলাম তার প্রতিদান। তার সাথে জানিয়ে রাখি, আমার এই প্রতিদানের মাত্রাটা আরও বড় আকার নিতে পারত, কিন্তু সেটা আমার সাথে হয়নি। আমাকে বাঁচিয়েছিলেন মিস শেফালি। কিভাবে বাঁচিয়েছিলেন, কেন বাঁচিয়েছিলেন এবং আমি কি করে জানতে পেরেছিলাম আমাকে বাঁচাতে
সেই দিন নাইট ক্লাবে মিস শেফালি এসেছিলেন। কার মুখে শুনলাম আমি শেফালির নাম, সব ঘটনা খুলে বলবো আজ আপনাদের। সময়টা ছিল 2021। দীর্ঘ লকডাউনের পর সবে মাত্র নাইট ক্লাবগুলো খুলতে শুরু করেছে। বাড়িতে বসে বসে দিন দিন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। আমি মিডিয়া সেক্টরে ছিলাম বলে তাও কিছুটা সময় বেরোতে পেরেছিলাম বাড়ির বাইরে, কিন্তু নাইট ক্লাবে গিয়ে পার্টি করা, প্রেস মিট এবং বিভিন্ন হোটেলে একটা গ্যাদারিং, এগুলো খুব মিস করতাম। লকডাউনের পরিস্থিতি কিছুটা কাটতেই বেরিয়ে পড়লাম নাইট ক্লাবে পার্টি করতে। দিনটা ছিল 31st নাইট। আমার সাথে যে ভিডিও কভার করে সায়ন, তাকে সেদিন আর সঙ্গে করে নিলাম না, কারণ বড্ড বেশি বকাঝকা করে ও, খুব পজেসিভ আমাকে নিয়ে। ক্লাব, পার্টি, নাইট আউট, লং ড্রাইভ কিছুই পছন্দ করে না। ওকে আমি কতবার ক্লাবে গিয়ে বলেছি, সায়ন তুই তোর এই ক্যাবলা ভালো মানুষ গেট আপটা ছেড়ে একটু বেরো প্লিজ, কিন্তু খেয়ে কার কথা শোনে। কতদিন হয়েছে ভিডিও কভার করার পর নাইট ক্লাব হোটেলগুলোতে আমাদের একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা রেখেছে। সায়ন কিছুটা সময় ওয়েট করলেও একটু রাত হলেই আমাকে নিয়ে বাড়ি চলে যেতে চাইতো। ও আসলে আমাকে পাহারা দিত। ওর জন্য একটু ভালো করে মজাও করতে পারতাম না, এত বিরক্ত লাগতো না কি বলবো। সেই জন্য 31st নাইটে ক্লাবে যাব বলে ওকে কিচ্ছু জানালাম না। এদিকে বাড়িতে মা বাবার সঙ্গে আমার খুব ঝামেলা হচ্ছে এই 31st নাইটে বেরোনো নি। শোন বিতি, তোর এই ছন্ন ছাড়া জীবনটা এবার ইতি টান। রাত হলেই এই ক্লাব, হোটেল, রাত বিরেতে ড্রিঙ্ক করে ফেরা, কি করছিস এগুলো? তুই তো একটা ভদ্র বাড়ির মেয়ে নাকি? পাড়া প্রতিবেশী সবাই কি বলবে? ছাড়ো ছাড়ো, ওর যা ইচ্ছে ও তাই করুক। মেয়ে আমাদের উচ্ছন্নে গেছে, নিজের হাতে নিজের জীবন ও নিজে শেষ করছে। ও মম প্লিজ, আজ আর জ্ঞান দিও না তো। আজ আমি দারুণ একটা মুডে আছি, এসব বেকার কথা ছাড়ো তো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। এসব সো কল্ড পাড়া প্রতিবেশী লোকে কি বলবে, আমার যা ইচ্ছে হয় তাই করব। তাহলে শোন, আমার বাড়িতে থেকে এইসব বেয়াপনা একদম করা যাবে না। যা করবে বাড়ির বাইরে গিয়ে করো। তোমার এইসব বেয়াপনার জন্যে আমরা কেন লোকের কাছে কথা শুনবো? এই তো সেদিন ওই গ্রাউন্ড ফ্লোরের মুখার্জিদি বলছিল, বলতে পারো একরকম তামাশা করে, মেয়ে বুঝি আজকাল খুব রাত করে বাড়ি ফেরে। একটা ছেলেকে প্রায় দেখি রাত করে বাইকে ছেড়ে দিয়ে যায়। ও কি বিতিকার বন্ধু? কি দিদি, তাই তো নাকি অন্য কিছু? ওহ মম প্লিজ স্টপ দিস ননসেন্স। আমি না জাস্ট নিতে পারছি না এইসব। যাও তো, আজ আর বাড়িতেই ফিরবো না। কোনো রকম একটা হালকা মেকআপ করে একটা ব্ল্যাক ওয়েস্টার্ন আউটফিট পরে বেরিয়ে গেলাম। ক্লাবে যাওয়ার আগে গঙ্গার ঘাটে বসে একটার পর একটা সিগারেট খাচ্ছিলাম। এত বিরক্ত লাগছিল নিজের ওপর কি বলবো। ঠিক সেই সময় আমার পাশে এসে বসলো এক 65 ছুঁই ছুঁই ভদ্রমহিলা। তিনি এসে আমায় বললেন, মে আই হ্যাভ আ সিগারেট প্লিজ? আমি একটু অবাকও হলাম এবং ভাবলাম একজন সাধারণ ছাপোষা মহিলা আমার কাছ থেকে এভাবে সিগারেট চাইছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। পরে ভাবলাম কি জানি কি হয়েছে, উনিও মনে হয় আজ আমার মতোই ফ্রাস্ট্রেটেড। এসব চিন্তা করার পর আমি দিলাম ওনাকে। আমায় বললেন, একটা পুরনো দিনের ইংলিশ গান চালাও তো তোমার ফোনে। উনি ধীরে ধীরে আমার সঙ্গে অনেক কথা বলছেন। ধীরে ধীরে আমার মুডটাও ভালো হয়ে যাচ্ছে, সেটা আমি ফিলও করছিলাম। তার সাথে আরেকটা জিনিসও বুঝলাম, উনি হয়তো কোনো ডান্সার ছিলেন, কারণ স্মোক করতে করতে বলেছিলেন, একটা হাওয়াইন থিমের সং দাও তো। তারপর যেভাবে দাঁড়িয়ে নিজের পা ঘোরাচ্ছিলেন, আমার সাথে কথা বলতে বলতে গানটাকে ফিল করছিলেন, তাতে দেখলাম ওনার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। সাধারণের মধ্যেও যে উনি অসাধারণ হয়ে উঠছিলেন আমার চোখে। আমরা খুব কম সময় বন্ধু হয়ে গেলাম। আমাদের যতই এজ ডিফারেন্স থাকুক না কেন, ভাবলাম কই, আমার মা তো আমার সাথে এভাবে মেশে না, আমার বন্ধু হয় না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায়?
বাড়ি, আমার বাড়ি ছিল আহিরিটোলা। আমি বললাম, ছিল বলছেন কেন, এখন আর নেই? আমি নোটিস করলাম উনি ইতস্তত করছেন, সেই কথার কোনো উত্তর দিতে চাইছেন না। বুঝলাম যে কোনো গোপন কষ্ট আছে, শেয়ার করতে চাইছেন না। আমিও আর তেমন জোর করলাম না। আমি ওনাকে বলতে শুরু করলাম, আজ আমি আমার মায়ের সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়েছি 31st নাইট এনজয় করব বলে। এনজয় করো, কিন্তু নিজের বাড়িটাকে ঠিক রেখে করো। বাবা মাকে দুঃখ দিয়ে নয়। তোমার এখন বয়স কম, রক্ত গরম, চোখে রঙিন চশমা, সবই ভালো লাগবে। ঘরের লোকের কথার থেকে বাইরের লোকেদের কথা বেশি ভালো লাগবে। আজ তুমি পার্টি করতে যাও, আশা করি আজকের পর থেকে তোমার জীবন পাল্টে যাবে। তোমার চেতনা হোক, এই আশীর্বাদ করি। এই বলে উনি চলে যাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি একটু স্মিত হেসে বললেন, আরতি দাস। আমার মাথার মধ্যে চলতে লাগলো একটা কথা, এই নাম আমি কোথায় যেন শুনেছি। যাই হোক, সেসব কথা আমি আর ভাবলাম না। চললাম দ্য গ্রিন আইল্যান্ড হোটেলে। বিশেষ কারণে আমরা হোটেল এবং হোটেলের ম্যানেজারের নাম বদলে দিচ্ছি, যাতে কোনোভাবেই তাদের ব্র্যান্ডের ওপর কোনো সন্দেহজনক বা আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। ক্লাবে ঢুকতেই আমার মন আনন্দে ভরে গেল। চারিদিকে সাউন্ড, হুক্কার থেকে আসা বিভিন্ন ফ্লেভারের গন্ধ মিলে মিশে একাকার। কী রকম যেন একটা নেশা কাজ করে, বলে বোঝানো যাবে না। এই নেশার টানেই আমি বারবার চলে আসতাম ক্লাবে। তার উপর আজ এই ক্লাবে আবার এসেছে বিদেশি ডিজে রেক্টর, টেকনো প্লে করছে। আমার মাথাটাও খুব ধরেছিল, হয়তো বেরোনোর সময় মায়ের সাথে ঝামেলাটা হলো বলেই। হঠাৎ আমার কাছে এগিয়ে এলো ক্লাবের মধ্যে থাকা এক স্যুটেড বুটেড ভদ্রলোক। ভদ্রলোকের থেকে বেশি অভদ্রলোক বলেই মনে হলো, কারণ যে লোলুপ দৃষ্টিতে নজরে উনি তাকাচ্ছিলেন আমার দিকে, কি আর বলবো। হঠাৎ আমার মনে হলো সে যেন আমার ড্রিঙ্কসে কি একটা মেশালো। ভালো করে লক্ষ্য করলাম, আমার পাশে বসে থাকা মেয়েটির ড্রিঙ্কসেও কিছু একটা মেশালো। আমি বলে উঠলাম, হোয়াট আর ইউ ডুইং? এ কি? হোয়ার ইজ জেম? বাউন্সাররা কোথায়? এই ম্যানেজারকে ডাকো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। একটা ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, সে বাজে পরিস্থিতির সৃষ্টি হলো। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, মাথা ব্যথা করছিল। হঠাৎ মনে হলো আমি গঙ্গার ঘাটে থাকা সেই মহিলাকে দেখতে পেলাম। সে আমার হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে এবং আমি তার কাঁধে ভর দিয়ে আছি। মাতৃস্নেহে সে যেন আমার সামলাচ্ছে। আমি যখন ওনার কোলে মাথা রাখলাম, তখন আমার মনে হলো আমি যেন আমার পাশে, কিংবা আমি যার কোলে মাথা রাখলাম উনি একজন ক্যাবারে ডান্সার। আমার তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভাঙল, দেখে আমি হোটেলের স্যুট রুমে শুয়ে রয়েছি। আমি তো দেখে একটু অবাকই হলাম। নিজের মনে মনেই বললাম, আমি এখানে। ফোন করে ম্যানেজারকে ডেকে পাঠালাম। ম্যানেজার আসতেই আমি বললাম, হোয়াট হ্যাপেন? আমি এখানে কিভাবে? আপনি রুম নাম্বার 301-এ আসুন। আপনাকে আমাদের হোটেলের সিনিয়র ম্যানেজার আনোয়ার স্যার ডেকেছেন। উনি আর কোনো কথা বললেন না। যাকে আমি একটু ফ্রেশ হয়ে চললাম রুম নাম্বার 301-এ। যাওয়ার আগে সায়নকে ফোন করলাম। হ্যালো সায়ন। হ্যালো হ্যালো, তুই এক্ষুনি হোটেলে আসতে পারবি? আমি অ্যাড্রেসটা সেন্ড করছি। কি রেসপন্সিবল রে তুই? কোথায় ছিলি কাল সারা রাত? জানিস কাকিমা আমায় কতবার করে ফোন করেছে? হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ রে, এই সায়ন সায়ন বলছিস? হ্যাঁ কাকিমা। এই বিটি তো এখনো বাড়ি ফিরলো না রে, কত রাত হয়ে গেল। এই বিটি কি তোর সঙ্গে আছে? হ্যাঁ কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, না 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 না, মানে মানে হ্যাঁ আছে। হ্যাঁ তাহলে তুই দে তো বিটিকে একবার ফোনটা দে তো। হ্যাঁ না, হ্যাঁ 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 হ্যাঁ। কিরে ও কেন ফোন ধরছে না? এই ঠিক করে বল সায়ন, এই সায়ন। এই মেয়ে না, এই নচ্ছার মেয়ে জ্বালিয়ে পুড়িয়ে আমাকে একবারে শেষ করলো রে। চিন্তায় আমার পাগল হওয়ার জোগাড়। আচ্ছা, আমি এটা ওটা বলে ম্যানেজ করেছি। তুই শিগগির যা, কাকিমাকে একটা ফোন কর গিয়ে। সে হবে খন, কিন্তু তুই আগে আয় দ্য গ্রিন আইল্যান্ডে রুম নম্বর 301-এ। আমি লিফটে করে নামলাম 4th ফ্লোর থেকে 3rd ফ্লোরে। পৌঁছলাম রুম নম্বর 301-এ। আনোয়ার স্যারের এজ প্রায় 80 ছুঁই। রিটায়ার লাইফ, কিন্তু মাঝে মধ্যে হোটেলে আসেন। 301-এ বেশ কিছুটা সময় কাটান, বেশ কয়েক বছর ধরেই। আমি রুমটায় ঢুকেই অবাক হয়ে গেলাম। 3টে রুম কাম 4 BHK একটা ফ্ল্যাট বলা যেতে পারে। কি নেই সেখানে? সত্যিকারের স্যুট রুম হয়তো একেই বলে। আমি একজন ডান্সারের ছবি দেখতে পেলাম রুমের বিভিন্ন দেওয়ালে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কার ছবি? কে উনি? আগে তুমি বলো, কাল কি হয়েছিল তোমার সাথে? ঠিক জানি না, তবে এটুকু মনে আছে একজন মাঝবয়সী ভদ্রলোক সবার ড্রিঙ্কসে কিছু একটা মেশাচ্ছিলেন। আমিও হয়তো সেই ড্রিঙ্কসটা খেয়েছি। তারপর তো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। আমার আর কিছুই মনে নেই, তবে হ্যাঁ এটা মনে আছে, কোনো এক মহিলা আমায় বাঁচালেন এবং আমি হয়তো এক ডান্সারের কোলে মাথা রেখেছিলাম কাল রাত্রে। মাথার পিছনটা তো ব্যথা করছিল। আমি জানি কাল রাত্রে তোমায় কে সেভ করেছিল। কে জানেন আপনি? আমায় সবটা বলুন। এরই মধ্যে আমার ছায়াসঙ্গী কাম ক্যামেরাম্যান সায়ন এসে উপস্থিত। আমি ওকে কোনো রকমে বোঝালাম সব। বললাম, বস এখানে, আনোয়ার স্যার মনে হয় কিছু একটা বলবেন আমাকে। ইন্টারভিউ করছো? করো, কিন্তু আমার একটা অনুরোধ রেখো, এটা পাবলিশ করো না প্লিজ। পেপারে যেন এগুলো না বেরোয়। আমি ওনাকে কথা দিয়েছিলাম বলে আপনাদের সব ঘটনা খুলে বলতে পারবো না, তবে 70% ঘটনাই আমি শেয়ার করব আপনাদের সাথে। আনোয়ার স্যারকে বললাম, স্যার আপনি কি জানেন শেয়ার করুন আমার সাথে। আমি কাউকে কোনো কথা বলবো না, আমি আপনাকে কথা দিচ্ছি। কোনো নিউজ চ্যানেল, কোনো পেপারে এগুলো আসবে না। প্রথমে স্যার ইতস্তত করছিলেন আমাকে সব কথা খুলে বলতে। উনি প্রথমেই আমাকে রুম নাম্বার 301-এর দেওয়ালে কিছু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রে কি ইনি সেভ করেছিলেন তোমায়? একটু ভেবে বলো তো। না, আমায় সেভ করেছিলেন বছর 65 ঊর্ধ্ব এক মহিলা। উনি আমায় ওই পার্টির গ্যাদারিং থেকে হাত ধরে টেনে বার করেছিলেন। তবে ওই রকম একজন ডান্সারের ড্রেস পরা এক কম বয়সী তরুণীকেও দেখেছিলাম বলে আমার মনে হয়। আমি তো ওনারই কোলে মাথা রেখে শুয়েছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম আনোয়ার স্যারের চোখ ভিজে গেল। উনি বলে উঠলেন, শেফালি, এত অভিমান আমার ওপর? সবাই তোমায় দেখতে পায়, শুধু আমি পাই না। এত অভিমান তোমার আমার ওপর? কেন ধরা দাও না তুমি আমার কাছে? কেন? আমার ডাউট হলো, এই দেওয়ালে যার ছবি আছে তিনি কি শেফালি? কিন্তু আমি যতটা জানি উনি তো এখন আর বেঁচে নেই।
আমি এই কথা বলাতে আনোয়ার স্যার খুব রেগে গিয়ে আমায় বললেন, কে বলেছে? কে বলেছে ও বেঁচে নেই? ও আছে, ও আছে, ও কুইন অফ ক্যাবারে। বঙ্গদেশে তুমি খুঁজলেও আর একটা শেফালি পাবে? পাবে না, পাবে না, খুঁজলেও পাবে না। সে প্রচণ্ড স্ট্রাগল করে অনেক অনেক কাঠখড় পুড়িয়ে এভারেস্টের চূড়া দেখেছিল। 70 দশকের সম্রাজ্ঞী ছিল সে। সেই তো তোমায় কাল রাত্রে বাঁচিয়েছিল। রাত ফুরোতেই তার কথা ভুলে গেলে? অবশ্য অবশ্য তাকে সবাই রাত ফুরোলেই ভুলে যেত। মধ্যরাতের মিস শেফালি। আমার মনে হলো কাল ক্লাবে যে মানুষটা সবার ড্রিঙ্কসে নেশার জিনিস মেশাচ্ছিল, সে হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি। তাকে বাঁচানোর জন্য মিস শেফালির এই গল্প আনোয়ার স্যার ক্রিয়েট করতে চাইছেন। আমি সেই মুহূর্তে বলে উঠলাম, আমি হোটেলের সিসিটিভি ফুটেজ দেখব। উনি এক কথায় সেই পারমিশন করিয়ে দিলেন। আমি সিসিটিভি ফুটেজ দেখে তো অবাক। আমায় কে হাত ধরে নিয়ে যাচ্ছে? কার কোলে মাথা রাখছি আমি? কই, কোথাও তো কেউ নেই আমার সঙ্গে। আমি বারবার চেক করছিলাম, না, কেউ নেই ভিডিওতে। সায়নকে বললাম, দেখ তো সায়ন, আমার সাথে কাউকে দেখতে পাচ্ছিস? কই, না, না তো। তুই তো নিজের খেয়ালেই দৌড়ে গিয়ে রুমে ঢুকে পড়লি। কি হয়েছিল বলতো কালকে তোর? আমি আবার রুম নাম্বার 301-এ আনোয়ার স্যারের কাছে চলে এলাম। আমি ওনাকে বললাম, সব ঘটনা বলুন আমায়, সবটা বলুন। কি জানেন আপনি? সালটা 1948। দেশভাগের পর বহু পরিবার কলকাতায় এসে বিভিন্ন জায়গায় নিজেদের বাসস্থান ঠিক করে। এইভাবে মিস শেফালির বাবাও আসেন তার পরিবারকে নিয়ে বাংলাদেশ থেকে। তার স্ত্রী, 2 পুত্র সন্তান, 1 কন্যা সন্তানকে নিয়ে। সেই কন্যা সন্তানের বয়স ছিল মাত্র 7 মাস। নাম ছিল তার আরতি দাস। সেই ছোট্ট থেকে সে মায়ের কান্না, বাবার দুঃখ, একবেলা খাওয়া, প্রচণ্ড দারিদ্রতার সংগ্রাম দেখেছিল নিত্যদিন। সবাইকে বলতো একটা কাজ খুঁজে দেওয়ার জন্য। তখন তার বয়স ছিল 9 বছর। বহু কষ্টে সে একটি ক্যামা স্ট্রিটের অ্যাংলো ইন্ডিয়ান বাড়িতে কাজ জোগাড় করে। ঘর মোছা, বাসন মাজা, খাবার সার্ভ করা ইত্যাদি। প্রতিদিন সন্ধে হলে সেই বাড়িতে মদের আসর বসত এবং বহু অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের একটা গ্যাদারিং হতো সেখানে। ডান্সও হতো। সেই দেখে দেখে আরতিও সেই ডান্সের স্টেপগুলো তাদের অগোচরে করত। সেখানে একটি ছেলেও আসতো। সে মোকাম্বোতে গান করত। তার নাম ভিভিয়ান হ্যানসন। তাকে আরতি অনেক করে বলতো একটা বেটার কাজ বা ভালো মাইনের একটা কাজ দেওয়ার জন্য। রীতিমতো ঘ্যান ঘ্যান করতো আরতি। একদিন ভিভিয়ান একটু রেগে গিয়েই বলল, তুই ডান্স কর পায়েগি ক্যা? হ্যাঁ, আমি পারি ডান্স করতে। তারপর ভিভিয়ান তাকে নিয়ে বিভিন্ন হোটেলে যায় এবং শেষে দ্য গ্রিন আইল্যান্ডে যায়। এবং এই গ্রিন আইল্যান্ড হোটেলে তখন বার ম্যানেজার ছিলেন মিস্টার ডেভিড এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম আমি, আনওয়ার। প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল আরতিকে। মিস্টার ডেভিডও পছন্দ করে আরতিকে। তার নাম পাল্টে আরতি থেকে মিস শেফালি করে দেয় এবং তার মাইনে ধার্য করে 700 টাকা। সেই মাইনে শুনে আরতিও রাজি হয়ে যায়, কারণ 700 টাকা তখনকার সময়ে অনেক টাকা।
প্রথম দিন ডান্স করার জন্য শেফালিকে যেই পোশাক দেওয়া হয় সেই ড্রেস দেখে শেফালি খুব কেঁদেছিল। এই ড্রেসটা পরে আমাকে ডান্স করতে হবে? এই ড্রেসটা ইস, সব দেখা যাবে তো। আমি এটা পরে সবার সামনে না না, আমি পারবো না, আমি পারবো না। না, আমাকে করতেই হবে। বাড়িতে ওদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমাকে করতেই হবে, করতেই হবে আমাকে। যেভাবে হোক, যেভাবে হোক, যেভাবে হোক আমাকে করতেই হবে। আমি পারবো, পারবো, পারতেই হবে আমাকে, পারতেই হবে। কিন্তু তার সাথে এই কথাও ভেবেছিল, আমাকে এই কাজটা করতেই হবে পরিবারের কথা ভেবে। মায়ের কষ্ট, বাবার কান্না, ভাইয়ের কান্না, দিনের পর দিন খেতে না পাওয়া, সব সমস্যার সমাধান হবে এই কাজ। সেই দিন আরতি ফিল করেছিল এই হোটেলের গ্রিন রুমে তার ইচ্ছা শক্তিকে। ভেবে নিয়েছিল ইচ্ছা শক্তির থেকে বড় শক্তি আর কিচ্ছু হয় না। সেই দিনের সেই ডান্স কলকাতায় ঝড় তুলেছিল। হয়ে উঠেছিল সে আরতি দাস থেকে মিস শেফালি। তারপর তাকে পয়সার জন্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু সে কোনো সংসার পেল না, ভালোবাসা পেল না। যেই সংসারের জন্য তার এত চিন্তা, তারাই শেষ জীবনে শেফালিকে দেখল না। কোনো রকমে জমানো পুঁজি থেকে খেতে খেতে সেও শেষ হয়ে গিয়েছিল। তার ভাই বোন কেউ তাকে দেখেনি তার শেষ সময়। সবাই মিলে তার পয়সা নিজের নিজের আখের গুছিয়েছিল। বলতে পারো আজ শেফালির শেষটা সুখ বিলাস ঐশ্বর্যের মধ্যে কাটতে পারত, কিন্তু তার ডেস্টিনি তাকে আবার সেই আহেরিটোলার বস্তিতে নিয়ে গিয়ে ফেলেছিল। সে যদি তার জীবনটা কি হবে এই নিয়ে একটু ভাবত, তবে তার শেষ সময় এই পরিস্থিতি হতো না। তাকে তো পরিবারের অভাবের তাড়নায় ক্যাবারে ডান্সার হতে হয়েছিল। জানো তো, আরতির মধ্যে না এক মাতৃসুলভ ব্যাপার আমি সব সময় দেখতাম। পারফরমেন্সের সময় আরও কত আর্টিস্ট আসতো, সবাই ঠিক করে খেয়েছে কিনা, সবাই হসপিটালিটি সব ঠিকঠাক পাচ্ছে কিনা, এইসব। আমিও তাকে প্রপোজ করেছিলাম তার এই মিষ্টি ব্যবহার এবং এই মিষ্টি স্বভাবের জন্য। আমি ভেবেছিলাম শেফালিকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, ওকে বলেছিলামও। কিন্তু শেফালি যেতে চায়নি তার পরিবারের কথা ভেবে। জানো তো, আমি ওর দুরবস্থা ও শেষ সময়ে দুর্বিষহ জীবনের কথা শুনে হেল্পও করতে চেয়েছিলাম, কিছু অর্থ সাহায্যও করতে চেয়েছিলাম। পাঠিয়েও ছিলাম টাকা অন্য লোকের হাত দিয়ে। ও ফেরত পাঠিয়ে দিয়েছিল আমায়। খুব অভিমানী ছিল সে। যেদিন শুনলাম ও আর নেই, আমিও ভেবেছিলাম চলে যাব এই পৃথিবী থেকে, কিন্তু আমি পারিনি। ভাবলাম আমারও তো একটা পরিবার আছে, তাদের কি হবে? আমি যদি এইভাবে ওর কাছে যাই, ও হয়তো আরও দুঃখ পাবে। হয়তো শেফালিও আমাকে মনে মনে ভালোবাসত। ও চলে যাবার পর থেকে এই 31 এলে প্রতি বছর কিছু না কিছু ঘটনা ঘটে। জানো তো, এই হোটেল, এই ডান্স ফ্লোর ওর ধ্যান জ্ঞান ছিল।
রুম নম্বর 301 শেফালির খুব পছন্দ ছিল, ওখানেই ও থাকতো। আজ তোমার সাথে আরো বড় কিছু হতে পারত, কিন্তু আমার শেফালি যত দিন আছে, যত দিন থাকবে, ও কারো কোনো ক্ষতি হতে দেবে না। আমি জানি সেটা। এই হোটেলে কোনো মেয়েকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে কেউ অ্যাবিউজ করতে চায়, বারে বারে উদয় হবে আমার শেফালি, মিস শেফালি। আমি বুঝতে পারলাম গতকাল রাত্রে কে এসেছিল গঙ্গার ঘাটে আমার কাছে, কে আমায় ক্লাবে বাঁচিয়েছিল, কেন আরতি দাস বলেছিলেন আজ ক্লাবে খুব এনজয় করো, আজকের পর থেকে তোমার চেতনার উদয় হবে। আমি আমি আনোয়ার স্যারের চোখের জল দেখেছিলাম। আমারও মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে গিয়েছিল সেদিন। আমি সায়নের বাইকে উঠে বসলাম, সায়নের কাঁধে হাত রাখলাম। কোনো কথা বলতে ইচ্ছে করছিল না সেদিন আর। কিছু দূর যেতেই আমি সায়নকে বললাম, বাইকটা থামা। কেন রে, আবার কি হলো? তোকে কিছু কথা বলার আছে। আমাকে? হ্যাঁ রে ক্যাবলা, তোকে নয়তো আর কাকে। সায়ন একটা জায়গায় বাইকটা রাখলো সাইড করে। আমি বললাম, আমায় আমায় বিয়ে করবি, সারা জীবন আগলে রাখবি, গাইড করবি রে আমায়, আমার উচ্ছন্নে যাওয়া জীবনটা ঠিক করে দিবি রে। তুই তো আমার ম্যাডাম হোস, বাড়িতেও কি আমার ওপর ম্যাডামগিরি চালাবি? দূর পাগল একটা, তুই না একটা ঝাঁতা। এইভাবেই 31st নাইট আমার জীবন পাল্টে দিয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস শেফালি। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন, এইভাবেই সবাইকে হেল্প ও রক্ষা করবেন আপনি। ভালো থাকবেন মিস শেফালি। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী জয়দীপ মুখার্জির কলমে 31st নাইটের মিস শেফালি। গল্পের বিভিন্ন চরিত্রে আছেন পৌলমী পড়শিয়া, শর্মিলাদি ও অঙ্কিত। শ্রোতা বন্ধুরা, নতুন বছর আপনাদের সকলের জন্য খুব খুব আনন্দে, ভালো এবং সুস্থতা নিয়ে আসুক। আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন জানা অজানার মাঝে।